যখন চ্যাটজিপিটি, জেমিনি বা যে কোনো এআই মডেলকে কোনো প্রশ্ন করি এবং এন্টার চাপি, তখন এআই সাথে সাথে আমাদের উত্তরটাকে রেডি করে দিয়ে দেয়। কিন্তু এই কয়েক মিলি সেকেন্ড আসলে ব্যাকগ্রাউন্ডে কি ঘটে আর কিভাবে এআই আমাদের ইনপুটটাকে প্রসেস করে। যাদের এই খাতে এক্সপিরিয়েন্স একটু কম, তাদের মধ্যে অনেকেই ভাবেন যে এআই হয়তো গুগল থেকে আমাদের এই ডেটাগুলোকে ফেচ করে এনে দিচ্ছে, অথবা এআই হয়তো মানুষের মতো চিন্তাভাবনা করে উত্তরটাকে সাজিয়ে লিখছে। কিন্তু আসলে এআই এমন কিছুই করে না। আজকের এই ভিডিওতে আমরা এআইকে একটি ইনপুট দেওয়া থেকে তার ফাইনাল আউটপুট রেডি হওয়া পর্যন্ত পুরো প্রসেসটাকে বোঝার চেষ্টা করব, এবং এই পুরো প্রসেসটাকে আমরা টোটাল 8টা চ্যাপ্টারে ডিভাইড করব। আর এই ভিডিওটা একদমই বিগিনার ফ্রেন্ডলি হবে, মানে যাদের এই খাতে নলেজ খুবই কম অথবা একদমই বিগিনার, তারাও চাইলে এই ভিডিওটা দেখে পুরো প্রসেসটাকে খুব সহজে বুঝতে পারবে। প্রথম ধাপে আপনি এআইকে কোনো প্রশ্ন লিখে তারপর সেটাকে ইনপুট হিসেবে দেন, কিন্তু এআই সরাসরি মানুষের ভাষা, টেক্সট অথবা শব্দ এগুলোকে বুঝতে পারে না। এআই শুধুমাত্র বোঝে নাম্বার অথবা নিউমেরিক ডেটা, যেমন 0, 1। অর্থাৎ এআই প্রথমে আপনি যে টেক্সটটাকে ইনপুট হিসেবে দিয়েছেন সেটাকে নাম্বারে কনভার্ট করবে। ইনপুট দেওয়ার সাথে সাথে এআই একটি টোকেনাইজার ব্যবহার করে পুরো বাক্যটিকে ছোট ছোট টুকরো বা টোকেনে ভেঙে ফেলে। এখন একটি টোকেন মানে পুরো একটি শব্দও হতে পারে, আবার শব্দের অংশও হতে পারে। আর এই টোকেনগুলো যখন তৈরি হয়ে যায় তখন এগুলোকে পাঠানো হয় ভেক্টর এমবেডিং স্টেজে। এখানে প্রতিটি টোকেনকে একটি নির্দিষ্ট নিউমেরিক্যাল আইডেন্টিটি বা আইডি দেওয়া হয় এবং মাল্টি ডাইমেনশনাল স্পেসে পয়েন্ট আকারে বসানো হয়। এখন আপনি একটা কুকুর আর একটা বিড়াল কল্পনা করেন। এখানে বিড়াল আর কুকুরের বৈশিষ্ট্যের মতো আর মিল থাকতে পারে, যেমন বিড়ালেরও 4টি পা, কুকুরেরও 4টি পা, বিড়ালেরও একটি লেজ আছে, কুকুরের একটি লেজ আছে। কিন্তু এখানে যদি আমি আকাশের সাথে বিড়াল আর কুকুরের তুলনা করি, তাহলে এখানে আকাশ আর পাতালের পার্থক্য হয়ে যায়। সহজ কথায় এআই বিড়াল আর কুকুর শব্দ দুটিকে পাশাপাশি গাণিতিক অবস্থায় রাখে, কারণ এদের বৈশিষ্ট্য এক। কিন্তু আকাশ শব্দটিকে রাখা হয় অনেক দূরে। এভাবে টেক্সট সম্পূর্ণ গাণিতিক সংখ্যায় রূপান্তরিত হয়ে পরবর্তী ধাপে যায়। এবার আমরা প্রথম স্টেজ পার করে ফেলেছি, মানে আমাদের দেয়া যে ইনপুটটা সেটা এখন নিউমেরিক ডেটা কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ টোকেনে কনভার্ট হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে সেকেন্ড স্টেপ, এবং সেকেন্ড স্টেপে আমাদের ডিপ লার্নিং, এনএলপি আর মেশিন লার্নিং এর মতো জিনিসগুলোর কাজ। এখন শুরুর দিকে অনেক বিগিনাররাই কিন্তু এনএলপি, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এগুলোর কাজ নিয়ে একটু কনফিউশনে থাকেন। এখন এই কনফিউশনটা দূর করতে হলে আগে আমাদেরকে বুঝতে হবে যে মেশিন লার্নিং, এনএলপি, ডিপ লার্নিং এগুলো আসলে কি এবং কি কাজ করে থাকে। প্রথমে আসা যাক এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ। এখন এখানে যেহেতু ল্যাঙ্গুয়েজ শব্দটি উচ্চারণ করা হয়েছে, মানে অবশ্যই এর কাজ ভাষা সম্পর্কিত। এনএলপি হলো মূলত একটি সেতু, মানুষের ভাষাকে কম্পিউটারের বোঝার উপযোগী করে রূপান্তর করা, আবার কম্পিউটারের হিসাবে মানুষের ভাষায় ফেরত আনা। এই পুরো ভাষা ব্যবস্থাপনার দায়িত্বে থাকে এনএলপি, মানে আপনার ভাষাটি যেন কম্পিউটার বুঝতে পারে এরকম একটা ফরম্যাটে কনভার্ট করা। আবার কম্পিউটার যখন আপনার জন্য একটা রেসপন্স রেডি করবে সেটা যেন আপনি বুঝতে পারেন, তাই সেটাকে আপনার বোধগম্য একটা ফরম্যাটের মধ্যে রূপান্তর করা। আর এই পুরো বিষয়ের দায়িত্বে থাকে হচ্ছে এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এরপর আসা যাক এমএল বা মেশিন লার্নিংয়ে। এআইকে আগে কোটি কোটি ডেটা দিয়ে ট্রেন করা হয়েছে, এবং এই কোটি কোটি ডেটা থেকে প্যাটার্ন শেখার যে অ্যালগরিদমটা সেটাকেই মূলত মেশিন লার্নিং বলা হয়ে থাকে। এবার আসা যাক ডিএল বা ডিপ লার্নিংয়ে। আপনি হয়তো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের কথা শুনেছেন। মানুষের মস্তিষ্কের নিউরন থেকে ইন্সপায়ার্ড হয়ে মূলত আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল। আর এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটাকে কিন্তু ডিপ লার্নিং বলা যেতে পারে। মানে ডিপ লার্নিং এর কাজ হচ্ছে এই কোটি কোটি কানেকশন ব্যবহার করে ডেটার মধ্যে যে একটা কমপ্লেক্স রিলেশন সেটাকে ক্যালকুলেট করা। মানে এখন যদি আমি আপনাকে পুরো প্রসেসটা খুব সহজভাবে বলি, তাহলে এনএলপির কাজ হচ্ছে ভাষা প্রস্তুত করা, এবং মেশিন লার্নিং এর কাজ হচ্ছে ডেটা থেকে প্যাটার্ন খুঁজে বের করা, আর ডিপ লার্নিং মূলত নিউরাল নেটওয়ার্কের কাজটাকে সম্পন্ন করে। প্রথম স্টেপে আমরা দেখেছিলাম যে আমাদের টেক্সট অথবা ইনপুটটাকে ভেঙে মূলত টোকেন অথবা নিউমেরিক্যাল ডেটা কনভার্ট করা হয়, এবং এই টোকেনগুলো অথবা নিউমেরিক্যাল ডেটাগুলো যেখানে এসে জমা হয় সেগুলোকে বলা হয়ে থাকে কনটেক্সট উইন্ডো। আপনাকে আমি একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই। যখন আপনি চ্যাটজিপিটি অথবা জেমিনিতে গিয়ে প্রথম অথবা নতুন অ্যাকাউন্ট খোলেন, তখন গিয়ে যদি আপনি বলেন যে চ্যাটজিপিটি বলো তো আমার নাম কি, তখন কি চ্যাটজিপিটি বলতে পারবে যে আপনার নাম কি? অবশ্যই পারবে না, কারণ চ্যাটজিপিটির কাছে সেই ডেটাটাই নেই। কিন্তু আপনি যদি একবার তাকে এটা বলে দেন যে আমার নাম অমুক তমুক, তখন কিন্তু সে রিপ্লাই করতে পারবে। মানে আপনি আগে এআইকে এই ডেটা দিয়েছেন যে আপনার আসলে নাম কি, তারপরে এআই সেটাকে মনে রেখেছে। মানে আপনার দেওয়া নাম অথবা এই ডেটাটাকে এআই সেভ করেছে কোথাও না কোথাও। আর এইটাই হচ্ছে কনটেক্সট উইন্ডো। এটাকে বলা যেতে পারে এআই শর্ট টার্ম মেমোরি অথবা র্যাম। প্রতিটি মডেলের একটি কনটেক্সট উইন্ডো লিমিট থাকে, যেমন ধরুন 1,28,000 টোকেন। আপনি যখন বড় চ্যাট চালান, আপনার আগের কথা মনে রাখতে পারে, কারণ সেগুলো উইন্ডোর ভিতরে সেশন মেমোরিতে জমা থাকে। কিন্তু চ্যাট যদি এত বড় হয়ে যায় যে 1,28,000 টোকেন ক্রস করে ফেলে, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রসেসর পুরনো ডেটা বা টোকেনকে ড্রপ করতে শুরু করে। এখন আমি এখানে আপনাকে এক্সপ্লেন করি যে কনটেক্সট উইন্ডোর সবচেয়ে উপকারী দিকটা কোনটা। ধরেন আপনি চ্যাটজিপিটির সাথে ইতিহাস অথবা ফিলোসফি রিলেটেড কথাবার্তা বেশি বলেন। এখন হঠাৎ করে যদি আপনি একদিন বলেন এআইকে কোনো একটা টপিক দেন ইতিহাস অথবা ফিলোসফি রিলেটেড, এবং বলেন যে একটা থাম্বনেল জেনারেট করতে, তাহলে এআই খুব ভালোভাবে থাম্বনেলটা জেনারেট করবে এবং আপনার টেস্ট সে অ্যানালাইজ করতে পারবে আপনার পুরনো কনটেক্সট উইন্ডোর মাধ্যমে। মানে আপনি হয়তো তাকে ইনফরমেশন দিয়েছেন যে আপনার কেমন ধরনের থাম্বনেল দরকার, আপনি কেমন ধরনের ভিডিও দেখেন, এবং সে আপনার সে আগের ডেটাগুলোকে প্রসেস করে বর্তমান ডেটার যে আউটপুটটা সেটা রেডি করবে। সুতরাং এখন যদি আমরা পুরো প্রসেসটাকে আরেকবার দেখি, তাহলে আমাদের দেওয়া প্রথম টেক্সটটা টোকেনে রূপান্তর হলো, তারপরে সেটা
চলে আসলো কনটেক্সট উইন্ডোতে এবং এখানে কনটেক্সট উইন্ডোতে এআই আমাদের আগের কথাগুলোকে বজায় রেখে তারপরে আমাদের নতুন ইনপুটটাকে প্রসেস করা শুরু করবে। এখন ইনপুট যখন কনটেক্সট উইন্ডোতে প্রবেশ করে তখনই কিন্তু আসল প্রসেসিং শুরু হয়। আধুনিক এআই এর প্রাণ হচ্ছে ট্রান্সফর্মার আর্কিটেকচার, আর এর সবচেয়ে মূল্যবান ফিচার হচ্ছে সেলফ অ্যাটেনশন মেকানিজম। আগে এআই এক লাইন থেকে এক শব্দ শব্দ করে প্রসেস করত, ফলে বাক্যের মূল অর্থ হারিয়ে যেত। কিন্তু সেলফ অ্যাটেনশন বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্য শব্দের মোট গাণিতিক সম্পর্ক একসাথে হিসাব করে। আপনাকে একটি উদাহরণ দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। নদীর তীরে গিয়ে আমি ব্যাংক থেকে টাকা তুললাম। এখানে নদীর তীরে গিয়ে ব্যাংক থেকে টাকা তুললাম, এখানে ব্যাংক শব্দের অর্থ কি নদীর পার নাকি আর্থিক প্রতিষ্ঠান? এখানেই সেলফ অ্যাটেনশন মেকানিজম টাকা এবং তুলেছি এই শব্দ দুটির সাথে ব্যাংক শব্দটির একটি স্ট্রং ওয়েট বা কানেকশন তৈরি করে ফেলে। ফলে এআই বুঝে যাবে এখানে আর্থিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, নদীর পার নয়। এবার এই পর্যায়ে আমাদের প্রসেসিংটা শেষ হলে এআই উত্তরটাকে লেখা শুরু করে বা বানানো শুরু করে। কিন্তু এআই কিভাবে উত্তরটাকে লেখে? এআই কিন্তু একবারে পুরো প্যারাগ্রাফ লিখে না। এটি মূলত নেক্সট টোকেন প্রেডিকশন দিয়ে একটি শব্দের পরের শব্দ কি হতে পারে সেটাকে অনুমান করে। এই বাক্যটিতে খেয়াল করুন, দ্য কার ওয়াজ ড্যাশ। এই খালি জায়গায় আসলে কি বুঝতে পারে? এখানে এআই দ্য ট্রেনিং প্রাপ্ত নিউরাল নেটওয়ার্ক থেকে প্রবাবিলিটি হিসাব করে থাকে। যেমন এখানে রানিং বসার সম্ভাবনা 80%, মুভিং 35%, রেড 15% এবং ফাস্ট 10%। এবার এআই দেখে রানিং আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই সে বসায় রানিং, আর সর্বমোট আমাদের সেন্টেন্স গিয়ে দাঁড়ায় দ্য কার ওয়াজ রানিং। এখন দ্য কার ওয়াজ ড্যাশের জায়গায় হয়ে গেল দ্য কার ওয়াজ রানিং, মানে সে একটা বাক্য তৈরি করেছে। কিন্তু দ্য কার ওয়াজ রানিংই শেষ না, এরপর তাকে আরেকটা বাক্য বসাতে হবে। তো এক্ষেত্রে সে কীভাবে বাক্যটাকে অনুমান করতে পারে? তো এর জন্য সে দ্য কার ওয়াজ রানিং এই পুরো বাক্যটিকে একটা শব্দ হিসেবে ধরবে এবং তারপরের শব্দটি সে অনুমান করবে যে সেখানে ফুল স্টপ হবে, ফাস্ট হবে নাকি অন হবে। এবার গিয়ে সে দেখবে যে ফাস্ট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই সে লিখবে দ্য কার ওয়াজ রানিং ফাস্ট। এভাবে এআই সেকেন্ডে শত শত টোকেন হিসাব করে আপনার জন্য একটি পূর্ণাঙ্গ উত্তর তৈরি করে। এখন এআই হয়তো শত শত টোকেন বিশ্লেষণ করে আপনার জন্য একটি উত্তর অনুমান করে রেডি করতে পারবে, কিন্তু এখানে একটি বড় সমস্যা আছে। এআই যদি শুধুমাত্র প্রবাবিলিটি অথবা সম্ভাব্যতা হিসাব করে একটা উত্তর রেডি করে তাহলে কিন্তু এক্ষেত্রে সে ভুল করতে পারে অথবা কোনো মন গড়া গল্প বানিয়ে ফেলতে পারে, যাকে আমরা বলে থাকি হ্যালুসিনেশন। আর এই সমস্যার সমাধান করার জন্য মূলত আমরা ব্যবহার করে থাকি র্যাগ বা রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। র্যাগ বা রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন হচ্ছে এআই এর সাথে একটি বাইরের ডেটাবেস বা ভেক্টর ডেটাবেসকে যুক্ত করা একটি টেকনোলজি। এখন এই র্যাগ আসলে কিভাবে কাজ করে? র্যাগের প্রথম শব্দটি হচ্ছে রিট্রিভাল, মানে আপনি যখন প্রশ্ন করেন সরাসরি উত্তর না বানিয়ে আগে আপনার প্রশ্ন নিয়ে তার প্রাইভেট বা রিয়েল টাইম ডেটাবেসে সার্চ করে সম্পর্কিত তথ্য ফাইল বা ডকুমেন্ট খুঁজে আনা। মানে আমি কিন্তু আগেই বলেছি এআইকে হিউজ পরিমাণ ডেটা দিয়ে ট্রেন করানো হয়, মানে এআইয়ের কাছে অ্যাভেলেবেল অনেকগুলো ডেটা থাকে। তো আপনি যখন এআইকে কোনো মেসেজ করেন বা কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করেন তখন এআই সবার আগে তার যে ডেটাবেস রয়েছে সেখানে গিয়ে আপনার তথ্য সম্পর্কিত বা প্রশ্ন সম্পর্কিত অনেকগুলো তথ্য সার্চ করে দেখে। আর র্যাগের দ্বিতীয় শব্দটি হচ্ছে অগমেন্টেড, মানে এবার সে যে তথ্যটাকে খুঁজে বের করে আনলো সেই তথ্যটাকে আপনার দেওয়া প্রম্পট বা প্রশ্নের সাথে সে যুক্ত করবে, যেটাকে বলা হয়ে থাকে প্রম্পট ইনজেকশন, এবং তারপরে সে সেটাকে প্রসেসরে পাঠাবে। আর তারপরের কাজটা হচ্ছে জেনারেশনের, মানে এখানে এআই মন গড়া তথ্য না দিয়ে রিয়েল টাইম ডেটার উপর ভিত্তি করে আপনার জন্য একটা নির্ভুল উত্তর রেডি করবে। র্যাগ হচ্ছে একটি ওপেন বুক এক্সামের মতো, মানে এআই মুখস্থ উত্তর না দিয়ে বইয়ের পাতা থেকে সঠিক উত্তরটাকে তৈরি করে ফেলে। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ স্টেপে, যেটা হচ্ছে পোস্ট প্রসেসিং অথবা ডিটোকেনাইজেশন। তো প্রথম স্টেপে আমরা বুঝেছিলাম যে আপনাদের টেক্সট বা প্রম্পটিকে সে মূলত আগে টোকেনে কনভার্ট করে না, কারণ সে নিউমেরিক্যাল ডেটা বুঝে। তো নিউমেরিক্যাল ডেটাতে কনভার্ট করার পরে সে যখন উত্তরটাকে রেডি করে তখনও কিন্তু সেটা নিউমেরিক্যাল ফরম্যাটে রয়ে যায় অথবা টোকেন ফরম্যাটে রয়ে যায়। কিন্তু আপনি তো আবার টোকেন ফরম্যাট বুঝবেন না, সেজন্য এটাকে ডিটোকেনাইজেশন করে আপনি যেন বুঝতে পারেন এরকম ফরম্যাটে কনভার্ট করে আপনাকে পাঠাতে হবে। আর এখানেই মূলত কাজে আসে ডিটোকেনাইজার। যেহেতু জেনারেটেড এই উত্তরটি টোকেন অথবা সংখ্যা ফরম্যাটে থাকে, তাই এই টোকেনগুলোকে আবার মানুষের পাঠযোগ্য অক্ষর, শব্দ বা বাক্যে রূপান্তরের কাজটাই হচ্ছে ডিটোকেনাইজারের। আর এখানে কিন্তু সেফটি অ্যালাইনমেন্টেরও কাজ আছে, মানে আপনি কিন্তু চাইলেই একে দিয়ে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট অথবা ইলিগাল কন্টেন্ট জেনারেট করাতে পারবেন না। তাই স্ক্রিনে আপনাকে আউটপুটটি দেখানোর আগে সিকিউরিটি বা এথিক্যাল ফিল্টার চেক করে দেখা যে আপনার জেনারেটেড কন্টেন্টের মধ্যে কোনো প্রকার ক্ষতিকারক অথবা পলিসি বিরোধী কোনো কিছু আছে কিনা। আর সবকিছু ঠিক থাকলে আপনার টেক্সট স্ট্রিম হয়ে আপনার চ্যাটবক্সের স্ক্রিনে ভেসে ওঠে। এবার এক নজরে আমরা আমাদের এই পুরো জার্নিটাকে দেখে নেই। প্রথমে আপনি একটি প্রম্পট দিলেন, যে প্রম্পটটি টোকেনাইজেশনে গিয়ে নিউমেরিক্যাল ডেটায় কনভার্ট হলো, তারপরে সেটা চলে গেল কনটেক্সট উইন্ডোতে, এবং কনটেক্সট উইন্ডোতে ট্রান্সফর্মার বা অ্যাটেনশন প্রসেসিং এর মতো কাজগুলো হলো, আর প্রয়োজনে র্যাগ দ্বারা ডেটাও সার্চ করানো হলো। তারপরে সেটি চলে গেল নেক্সট টোকেন প্রেডিকশনে, এবং সেখানে কিন্তু আমাদের উত্তরটি তৈরি হলো। এখন আমাদের উত্তরটি যেহেতু এখনো টোকেন অথবা নিউমেরিক্যাল ডেটা ফরম্যাটে রয়েছে, তাই সেটা ডিটোকেনাইজেশনে গেল এবং আমাদের ফাইনাল আউটপুটটি জেনারেট হয়ে আমাদের কাছে চলে আসলো।
আশা করি এআই এর পিছনে এখন এই গাণিতিক অথবা প্রফেশনাল মেকানিজমটি আপনার কাছে খুবই সিম্পল হয়ে গিয়েছে। তারপরে যদি কোনো কনফিউশন থাকে আপনি চাইলে কমেন্ট করতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে আমরা জানলাম যে এআই কে কোনো প্রম্পট অথবা কোনো প্রশ্ন করলে এআই কিভাবে ব্যাকগ্রাউন্ডে সেটাকে প্রসেস করে এবং আমাদের জন্য এটা উত্তর রেডি করে। এই ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে আপনাকে অবশ্যই লাইক করতে হবে এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।